হ্যাঁ, বাংলা আওয়াজের পক্ষ থেকে আজকে একটি বিশেষ অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ অনুষ্ঠানটি একটি পরিপ্রেক্ষিতে হচ্ছে গেল ২১শে অক্টোবর আমাদের একটা বিশেষ দিন ছিল। আমি সেই ব্যাপারে আস্তে আসছি। আমরা একটু পিছন দিকে ফিরে যাই। ভারতবর্ষ একটি সুপ্রাচীন দেশ। হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য। কয়েকশো বছরের বহিরাক্রমণ, মুসলিম এবং ব্রিটিশ দখলদারির পরিণামস্বরূপ মূল প্রাচীন ভূমিখণ্ডের একটা বিরাট অংশ হারানোর পর ১৯৪৭ সালে আধুনিক ভারতের জন্ম হয়। যদিও এটি বাস্তবে ক্ষমতার হস্তান্তর ছিল, তাও তাকে স্বাধীনতা হিসেবে ধরে নিলেও একটা প্রশ্ন থেকেই যায়। এই স্বাধীনতা কি কংগ্রেস এবং গান্ধীজির অসহযোগ আন্দোলনের মারফত এসেছিল, নাকি সশস্ত্র বিপ্লবের কোনো ভূমিকা ছিল, এবং সে ভূমিকাটা কি ছিল? এই প্রশ্ন আজকে বহু মানুষ ওঠাচ্ছেন। আধুনিক ভারতের প্রথম অস্থায়ী সরকার গঠন করেছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ১৯৪৩ সালের এই ২১শে অক্টোবর। তার সর্বাধিনায়ক এবং প্রধানমন্ত্রী হিসেবে নেতাজি ডিসেম্বর ২৯ সালে পোর্ট ব্লেয়ারে, আন্দামানের পোর্ট ব্লেয়ারে ওখানে তিনি ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন। স্বয়ং নেতাজি তিনি। আবার এপ্রিল ১৪, ১৯৪৪ সালে মণিপুরের ময়রাংয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রথমবারের মতো মূল ভূমিতে। সেখানে আইএনএর সেনা সৈনিকরা করেছিলেন। ১৯৪৬ সালে নৌবিদ্রোহ সহ অনেক বিদ্রোহ ঘটে, বম্বে থেকে শুরু হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। সেনার সৈনিকরা এবং সাধারণ মানুষ রাস্তায় নেতাজির ছবি নিয়ে কদম কদম বাড়াহে যা এই স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল। এখন আমরা জানি যে ১৯৪২-এর পর ভারতবর্ষে ওই কুইট ইন্ডিয়ার পর আর কোনো বড় রকমের আন্দোলন বা কিছু ঘটেনি। তাহলে ব্রিটেন কেন তড়িঘড়ি করে এই ক্ষমতার হস্তান্তর করে বিদায় নিল? আপনারা হয়তো এটা অনেকে জানেন বা জানেন না। ১৯৫৬ সালে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যাটলি কলকাতায় এসেছিলেন এবং তার সঙ্গে তৎকালীন গভর্নর জাস্টিস পিবি চক্রবর্তীর একটা সাক্ষাৎকার ছিল। সেখানে এই প্রশ্নটাই উনি করেছিলেন জাস্টিস চক্রবর্তী অ্যাটলিকে, যে প্রশ্নটা আমি একটু আগেই উঠিয়েছি, যে তাহলে স্বাধীনতা কি গান্ধীজির অসহযোগ থেকে হয়েছিল, নাকি সশস্ত্র আন্দোলনের কোনো ভূমিকা ছিল? তো তার উত্তরে অ্যাটলি যে উত্তরটা দিয়েছিলেন, যে the loyalty of the Indian Army, Navy and Air Force was shaken to its foundation by INA and Netaji's influence. That was the real cause of Britain's decision to quit India. অর্থাৎ প্রধান কারণ ছিল সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর কার্যকলাপের ফলে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের আনুগত্যে যে ভাঙন সৃষ্টি হয়েছিল, সেটাই ছিল আসল কারণ আমাদের ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার। তারপর তিনি আরেকটু জাস্টিস চক্রবর্তী আরেকটু জিজ্ঞেস করলেন, আচ্ছা তাহলে গান্ধীজির ভূমিকা? তো উনি মুখটা বেঁকিয়ে বলেছিলেন, মিনিমাল, অর্থাৎ খুবই যৎসামান্য। তো এই যে ব্যাপারটা, অথচ নেতাজি তো আমাদের যেটুকু আমাদের জানানো হয় যে ১৯৪৫ সালের ১৮ই আগস্ট প্লেন ক্র্যাশে চলে গেছিলেন। তারপর থেকে তো ওনার বিশ্বমঞ্চে ওনার তো আর ওইভাবে দেখা যাচ্ছে না ওনাকে। তাহলে এই ঘটনাগুলো ঘটলো কি করে? নৌবিদ্রোহ ঘটলো কি করে? এবং এই বিষয়েই আজকে আমাদের আলোচনা, যে আইএনএ ভারতের মাটিতে কর্মকাণ্ড কিভাবে চালাচ্ছিল। তার প্রসঙ্গে দুজন বিশিষ্ট মানুষকে আমরা আজকে পেয়েছি, যাদের পিতা দুজনেরই স্বনামধন্য। তারা দুজনেই এই আইএনএর সিক্রেট সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলেন, আইএনএর অন্যতম মেম্বার ছিলেন, এবং তাদেরকে আজকে আমাদের সঙ্গে পেয়ে আমরা খুবই গর্বিত। প্রথম জন হচ্ছেন আমাদের মাননীয় শ্রী রণেন্দ্র রায় মহাশয়। তিনি আমাদের আজাদ হিন্দ বাহিনীর অন্যতম
একজন নেতা বলবো, শ্রী ডক্টর পবিত্র মোহন রায়ের সুযোগ্য সন্তান। তিনি কলকাতায় আছেন এবং বেশ ওনার বয়সও হয়েছে। তো আজকে ওনাকে পেয়ে আমরা খুবই, খুবই গর্বিত যে ওনার কাছ থেকে শুনবো ওনার বাবার সম্বন্ধে, ওনার বাবার কার্যকলাপ সম্বন্ধে। আম আর তার আমাদের সঙ্গে অন্যজন যিনি আছেন, তিনি হচ্ছেন আ আ শুভেন্দু ব্যানার্জি মহাশয় এবং তিনিও সুযোগ্য পুত্র। ওনার পিতা আ সুনীল ব্যানার্জি, যিনি বিপ্লবী ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে আইএনএর সঙ্গে যুক্ত ছিলেন। তার সম্বন্ধেও আজকে একই সাথে জানবো। যেহেতু এই ব্যাপারটা খানিকটা লিঙ্কড আপ এবং সেইজন্য দুজনকেই আমরা আজকে একসাথে আনার একটা সুযোগ করেছি। তো আমি ১ম এই যাবো আমাদের আ শ্রীযুক্ত রণেন্দ্র মোহন রায়ের কাছে, যিনি পেশায় অ্যাকাউন্টিং বা মানে নানা রকমের কার্যকলাপ করেন, কিন্তু এখন সোশ্যাল ওয়ার্কে খুবই ব্যস্ত আছেন নানা রকম। তো রিটায়ার্ড। তো ওনাকে ১ম এ অনুরোধ করব। ১ম এ স্বাগত জানাই আমরা বাংলা বারের পক্ষ থেকে। ১ম এই ওনাকেই অনুরোধ করব শ্রদ্ধেয় শ্রী পবিত্র মোহন রায়ের সম্বন্ধে ওনার জীবনী একটু সংক্ষেপে বলুন, তারপর ওনার কার্যকলাপে ডিটেইলস এ পরে যাব। স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষেপেই বলছি। আমার বাবা ডাক্তার পবিত্র মোহন রায়, ওনার জন্ম ঢাকা, অর্থাৎ আজকের বাংলাদেশ, এবং পড়াশুনো লেখাপড়া যা করেছেন ওইখানেই করেছেন। 1931-32 সাল নাগাদ উনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। এই ডাক্তারি পড়বার সময় উনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে কিছুটা জড়িয়ে পড়েন। আমরা মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর নাম শুনেছি, যিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ও অ্যাক্টিভ রোল প্লে করেছিলেন। উনি ওই সময় ঢাকাতে বিপ্লবী কাজকর্মের সাথে জড়িয়েছিলেন। তা যা হোক, বাবা তার আনুগত্য লাভ করে, ওনার কাছ থেকে উপদেশ পেয়ে কিছু কাজকর্ম আরম্ভ করেছিল। ফলে ডাক্তারি পাস করার সাথে সাথেই ব্রিটিশ পুলিশ তার এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু করে, অ্যারেস্ট ওয়ারেন্ট। ফলে ওনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। উনি পালিয়ে প্রথমে চলে যান বার্মায়। বার্মা যাওয়ার একটা কারণ ছিল, ওনার জ্যাঠামশাই ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ছিলেন। তা সেটা একটা সুযোগ উনি কাজে লাগিয়েছিলেন। ওনার ওখানে আত্মগোপন করে কিছুদিন থাকার পরে উনি চলে যান মালয়, মানে আজকের যেটা মালয়েশিয়া বলি, ওই অঞ্চলে চলে যান। মালয়ে রাবার বাগানে ডাক্তারের চাকরি প্রথমে নেন, নিয়ে কাজকর্ম করতে আরম্ভ করেন। তখন কিন্তু মালয় জাপানি শাসনের সাথে আছে। ফলে খুব সতর্কভাবেই ব্রিটিশ এবং জাপান দুজনের সাথেই খুব সতর্কভাবেই কাজকর্ম করতে হতো। তারপরে কিছুদিন পরে উনি শ্রদ্ধেয় রাসবিহারী বসু মহাশয়ের সান্নিধ্য পান। রাসবিহারী বসু মহাশয় তখন ব্যাংককে এসে, যখন জাপান ব্যাংকক নিয়ে নিল এবং মালয়েরও কিছুটা অধিকার করলো, তখন উনি শেল্টার করেন ব্যাংককে। ব্যাংককে উনি সত্যানন্দ পুরী ইত্যাদিদের নিয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করেন, যেটা আইনের ফার্স্ট স্টেজ। তারপরে উনি আসেন সিঙ্গাপুরে। তখন ডাক্তার রায়ের সঙ্গে ওনার যোগাযোগ হয়। ডাক্তার রায় ওনার আন্ডারেই কিছুদিন কাজকর্ম করে থাকেন। পরে 1943-তে যখন নেতাজি 2 জুলাই সম্ভবত সিঙ্গাপুরে এসে পৌঁছলেন, তখন নেতাজি প্রথমেই যেটা চেষ্টা করলেন, একটা সিক্রেট সার্ভিস করবার, যে ভারতবর্ষের ভেতরে যদি কোনো সশস্ত্র কিছু কাজ করতে হয়, আন্দোলন করতে হয়, তাহলে এই জায়গায় সিক্রেট সার্ভিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা বার্মা ফ্রন্টেও হয়েছিল, আন্দামান ফ্রন্টেও হয়েছিল, এই ইনফরমেশনগুলোর খুব প্রয়োজন ছিল। সেই সিক্রেট সার্ভিসের জন্য যে ট্রেনিং ইত্যাদি, সেইগুলো ওরা ডিটেলসে তখন আরম্ভ করে। 1944-এর গোড়ার দিকে ওনাকে পাঠানো হয় সাবমেরিনে করে ইন্ডিয়ার উদ্দেশ্যে। সঙ্গে প্রথমে 5 জন ছিলেন, কিন্তু যাত্রার একেবারে মুখে একজন ভয় পেয়ে যান। ফলে জাপানিরা ওনাকে নামিয়ে নেন। আমি আর নামটা করছি না।
তারপরে চারজনে মিলে, তার মধ্যে দুজন পাঞ্জাবি ছিলেন, অমরিক সিং গিল এবং মহেন্দ্র সিং, আর আরেকজন বাঙালি ছিলেন তুহিন মুখার্জি। আর এই টিমের লিডার আমার বাবা ছিলেন ডাক্তার পবিত্র মোহন রায়। ওনারা এসে পুরীতে কোনারকের কাছাকাছি প্রথমে ল্যান্ড করে, কিন্তু ল্যান্ড করার পরেই যেটা আমার বাবা নেতাজি সিক্রেট সার্ভিস বইয়ে লিখেছেন যে তুহিন মুখার্জির আচরণটা একটু অন্যরকম হয়ে যায়। সেই আচরণটা দেখে সতর্ক হয়ে গেলেন অন্য তিনজন মেম্বার। তারপরে পুরীতে আসার পরে উনি চলে যান, ওনার তুহিন মুখার্জি যাওয়ার কথা ছিল বোম্বে, মহেন্দ্র সিং গিল চলে যায় পাঞ্জাব, মহেন্দ্র সিং চলে যায় পাঞ্জাব, আর অমরিক সিং গিল আর বাবা পুরীতে প্রথমে থাকেন, পরে কলকাতায় চলে আসেন। কিন্তু আনফর্চুনেটলি তুহিন মুখার্জি যোগাযোগটা একদম বন্ধ করে দেয়। তখনই এরা বুঝতে পারেন যে ওর কিছু সমস্যা হচ্ছে, ফলে যে সিস্টেমে এরা কাজ করবে ভেবেছিল সেই সিস্টেমটাকে পুরো চেঞ্জ করতে হয়। উনি সাহায্য পেয়েছিলেন, প্রথমে সাহায্য পান বোস ফ্যামিলির, যে আমাদের সুরেশ বাবু অর্থাৎ নেতাজি শেষদা সম্ভবত, ওনার মেয়ে বেলা বোসের জামাই হরিদাস মিত্রের সঙ্গে যোগাযোগ হয়। বেলা বোস মানে বেলা মিত্র ওনাকে বাবাদের এই গ্রুপটাকে যথেষ্ট সাহায্য করে। উনি পয়সা কড়ি দিয়ে সাহায্য করেছেন। ওনার যে যোগাযোগ ছিল কলকাতার বাইরে বিহারে, সেইখানে উনি যোগাযোগ করিয়ে দেন, এবং হরিদাস মিত্র ওনার আরেক বন্ধু, এই চারজন মিলে তখন কলকাতা এবং আশেপাশে কাজ আরম্ভ করে। কিন্তু বছরখানেক কাজ করার পরে প্রথমে হরিদাস মিত্র এবং তার বন্ধু অ্যারেস্ট হন। সেটা হয়ে যাবার পরে গিল পালিয়ে যায়, আর বাবাকে পুরীতে অ্যারেস্ট করা হয়। এই অ্যারেস্টের পরে ন্যাচারালি যে কোর্ট বসে তাতে এদের ফাঁসির হুকুম হয়, কিন্তু বেলা মিত্র গান্ধীজির কাছে গিয়ে সেই ফাঁসির হুকুম রদ করিয়ে দেন। আলটিমেটলি এটা যাবজ্জীবন কারাদণ্ড হয়। তা এই কাজের মধ্যে আমি আগে আরেকটা কথা বলে নিই, যেটা নেতাজি বলেছিলেন যে আমি যখন খেলতে নামলাম সিঙ্গাপুরে এসে, তখন অন্যের বুট পরে আমায় খেলা আরম্ভ করতে হলো। অর্থাৎ সময়টা এত কম ছিল, আমার পক্ষে বেছে বেছে লোক জোগাড় করে নেওয়াটা সম্ভব ছিল না। এবং উনি চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদের মধ্যে থেকেই উনি বেছে নেবেন, কিন্তু সেই সুযোগ ওনার হয়নি। দ্বিতীয়ত আরেকটা কথা উনি বলেছিলেন যে কেবলমাত্র আবেগের বশে যারা এই কাজে যোগদান করেছে তারা আলটিমেটলি পারবে না, হয় ভয় পেয়ে যাবে অথবা অন্য কোনো লোভ প্রলোভনে জড়িয়ে পড়বে। যেটা পাঁচজন টিমের মধ্যে প্রথম জনের হয়েছিল ভয়ে, আর তুহিন মুখার্জির হয়েছিল লোভে পড়ে পুরোপুরি রাজসাক্ষী হয়ে গেল ব্রিটেনের। ফলে অনেক কাজের অনেকটা ড্যামেজ হয়েছিল। যদিও 1 বছর ধরে গিল এবং বাবা কলকাতা থেকে যথেষ্ট কাজকর্ম করে যা ইনফরমেশন দেওয়ার সেগুলো দিয়েছিল। আরেকটা অসুবিধা হয়েছিল, যেটা নেতাজি সাবধান করে দিয়েছিল, যে তোমার সেই পুরনো বন্ধু বান্ধব যারা কাজ করেছিলেন তাদের কতটা সাহায্য পাবে সেটা আমি ডাউট আছে আমার, কারণ কমিউনিস্ট এবং কংগ্রেস গান্ধীবাদীদের কাছ থেকে কোনো সাহায্য তোমরা পাবে না, এটা মাথায় রেখে কাজ করতে এগোবে। তাই 1947 গেল। তারপরে আবার বাবা অবশ্য পলিটিক্সে জড়িয়ে পড়ে, এখানে কিছুদিন রাজনীতি করেন, আর 1962 সাল পর্যন্ত রাজনীতি করেছিলেন। তারপরে সেই সময়কার বহুল চর্চিত যেটা আপনি জানেন, মিস্টার ব্যানার্জিকে বলছি, অর্থাৎ ভগবানজির সান্নিধ্যে যেতে পেরেছিলেন, সেই প্রসঙ্গে নয় পরে আসবো। আমি এই সংক্ষেপে এটা বললাম। ধন্যবাদ। একটা জিনিস যেটা আপনি হয়তো বললেন যে উনি তো আবার ট্রায়ালেও ওনাকে ডাকা হয়েছিল যখন আইএনএ সৈনিকের ট্রায়াল হচ্ছিল, এবং ওনাকে জেলেও ভরা হয়েছিল আবার।
এইখানে সেন্ট্রাল জেল, কলকাতার সেন্ট্রাল জেলে উনি ছিলেন। ওনাদের বিচারটা দিল্লিতে হয়নি, ওনাদের বিচারটা কলকাতায় হয়েছিল। যেহেতু অ্যারেস্ট হয়েছিল অন্য কোনো আইনের হয়তো, সেই জন্য এইখানেই বিচার হয়েছিল, এইখানেই জেল হয়েছিল। একটু সাউন্ডটা বোধহয় আসছে না। হ্যাঁ হ্যাঁ এসছে এবারে যাই শুভেন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছে যাই এবার। হ্যাঁ শুভেন্দু নমস্কার। নমস্কার বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ওনাকে স্বাগত জানাই বাংলাবারের পক্ষ থেকে। একটু সংক্ষিপ্ত পরিচয়, খুবই সংক্ষিপ্ত পরিচয়। উনি আশুতোষ কলেজ থেকে বিএসসি পড়াশোনা করেছেন এবং মোটামুটি হোটেল ম্যানেজমেন্ট, এই হোটেল ইন্ডাস্ট্রিতে বহুদিন উনি কাজ করেছেন। এখন মোটামুটি রিটায়ার করে কলকাতাতেই আছেন এবং নানা রকমের সামাজিক কাজকর্মে জড়িত আছেন। আর এই গবেষণা, এই নেতাজির সম্বন্ধে এবং ওনাদের যারা বিপ্লবী, সেই গবেষণাতেও যুক্ত আছেন। তো পরে আমরা দুটো বই আমরা পরে শেষের দিকে দেখাবো, যে দুটো বই থেকে আমরা আরো অনেক বেশি তথ্য পাবো। তো শুভেন্দু বাবু, আপনাকে স্বাগত। আপনি সংক্ষেপে একটু আমাদের আপনার পিতার একটু পরিচয় করিয়ে দিন আমাদের সঙ্গে। হ্যাঁ অবশ্যই। সুনীল কুমার ব্যানার্জি, তার জন্ম দিয়ে শুরু করি। 1922 সালে 13ই মার্চ বাবা জন্মেছিলেন এবং তখন এই পরিবারটা পশ্চিমবঙ্গ ছেড়ে লখনৌতে ছিল, উত্তরপ্রদেশে। আমার দাদু একসময় দার্জিলিং এর ফরেস্টার ছিলেন, তখন ফরেস্ট অফিসার বলা হতো না। একটি অ্যাক্সিডেন্টের কারণে উনি চাকরি ছেড়ে দিয়ে রেলে জয়েন করেন এবং বাবাদের তখন সবারই জন্ম হয়। বাবা জ্যাঠামশাই আমাদের সবাই মানে জীবিত অবস্থা 12 জন ভাই বোন ছিলেন আমার বাবারা। তো তার মধ্যে বাবা সবচেয়ে ছোট ছিলেন। ফাইজাবাদ, সে বাড়িটা এখনো আছে ফাইজাবাদে, আমাদের পুরনো বাড়ি, কখনো সেল করা হয়নি, বাট আমি কখনো সেই বাড়িটা দেখিনি, ছবি আছে আমার কাছে। এরপরে খুব কম বয়সী কলকাতায় চলে আসেন এবং কলকাতায় বড় হতে থাকেন। কিন্তু এত বড় বাড়ি, এত বড় পরিবার, সবচেয়ে ছোট ছেলে, দুটো জিনিস ছিল। একটা হচ্ছে তার প্রতি হয়তো মনোযোগের অভাব, বা তার প্রতি অনেক বড় দাদাদের কিছু ব্যবহারের ব্যাপার ছিল কিছু। আর ওনার মধ্যে একটা ইনহেরেন্ট, মানে সেটা পরে আমরা দেখবো, ইনহেরেন্ট অ্যাডভেঞ্চারের নেশা ছিল। বেহিসাবি সাহসী ছিলেন। তো তিনি হঠাৎ করে তার বন্ধুকে নিয়ে ঠিক করেন যে আমরা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতেই জয়েন করে যাবো, আর্মিতে গেলে সেই অ্যাডভেঞ্চারটা হবে। কলকাতাতেই জয়েন করেন, বাড়িতে না জানিয়ে হঠাৎ করে বাড়ি থেকে চলে গিয়ে। এবং তাকে ট্রেনিং এর পর 1941 সালে কোয়েটায় পাঠানো হয় বাই ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। এরপরে একটা অনেক, এই সময় বাবার ভাগ্য চাকা একদম সম্পূর্ণ উলটপালট হতে থাকে। আপনারা যারা পরে দেখাবো বইটাতে ওনার জীবনী খানিকটা আছে, সেখানে ওই জাহাজে যাওয়ার সময়তেই জাহাজটা জাপানিদের দ্বারা আক্রান্ত হয়, 3টে জাহাজের মধ্যে একটা। এবং ঘুরতে ঘুরতে জাপানিদের হাতে প্রথমে কলুনে যুদ্ধবন্দী হন এবং তারপরে জাপানের হাতে ব্রিটিশ সেনাবাহিনী পরাজিত হয়ে 1942 সালে 15ই ফেব্রুয়ারিতে জাপানের কাছে নিঃশর্তে আত্মসমর্পণ করে এবং ওনারা আবার যুদ্ধবন্দী হন সিঙ্গাপুরে। এই সময় রাসবিহারী বসু আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটা পরে উনি বললেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, গঠন করেছিলেন এবং ভারতীয় পিওডব্লিউ, প্রিজনার অফ ওয়ার অফিস এবং অফিসারদের নিয়ে রাসবিহারী বসুর নেতৃত্বে আইএনএ তে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয় শুধু ভারতীয় সৈন্যদের, ভারতীয় সেনাবাহিনী, মানে ওই সেনাবাহিনীতে যারা ভারতীয় ছিলেন। বাবারা বলেন যে জাপানিদের মধ্যে প্রথমে লক্ষ্য করেন যে ব্রিটিশদের উপর অত্যাচার করছে, অস্ট্রেলিয়ানদের উপর অত্যাচার করছে মিত্র শক্তির ব্যাপারে, কিন্তু ভারতীয়দের সঙ্গে তারা ডিফারেন্ট আচরণ করছিল। পরে ব্যাপারটা বোঝা গেল। রাসবিহারী বসুর কাছে আহ্বান আসার পরে সবাই ভারতীয়রা রাসবিহারী বসুর ওখানে জয়েন করে গেলেন। আর 43 সালের অক্টোবরে অন্যান্য দেশের সমস্ত প্রয়োজনীয় আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে মুক্ত আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল। এটা উনি জানালেন যে নেতাজি ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন
গুণে স্থানান্তরিত করার পরে সাউন্ডটা মাঝে মাঝে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার কথা বলুন। হ্যাঁ, রেঙ্গুনে স্থানান্তরিত করার পরে সাউন্ডটা কমে গেছে, একটু জোরে কথা বলতে হবে। এরপরে ঠিক আছে, মানে আমি ঘটনাগুলোর পারম্পর্য বলার আগে আমি বলছি যে ওখানে তারপরে নিশুন বন্দি শিবিরে ছিলেন। তারপরে এই সময়টাতে যখন নিশুন বন্দি শিবিরে 1943 সালে ছিলেন, তখন বাবা লিখছেন যে তার স্মরণে আছে যে নেতাজিকে প্রথম দেখেছিলেন অসামরিক পোশাকে, হাতে একটি সোনালী টিপযুক্ত সিগারেট। নেতাজিকে সবসময় সিগারেটের সঙ্গে দেখা যেত। পরিচয় বাঙালি জেনে নেতাজি বাংলায় প্রশ্ন করেন। বিষয় ছিল বাড়ি, কর্মকাণ্ড, শিক্ষা, তাকে মানে নেতাজিকে শেষ কবে দেখেছিলেন ইত্যাদি। যখন জানতে পারলেন দুজনেই ভবানীপুরের লোক এবং বাবা অনেকবার তাকে দেশপ্রিয় পার্ক বা অন্যান্য জায়গায় কংগ্রেসের সময় তাকে বক্তৃতা পেতে দেখেছিলেন। তো এই সমস্ত জানার পরে কিছু একটা তার মধ্যে হয়, ভালো লাগে। তো হঠাৎ প্রশ্ন করেন নেতাজি যে আপনি কি আপনার দেশের স্বাধীনতার জন্য মরতে পারেন? স্ট্রেট প্রশ্ন। এবং এই ডাকাবুকো ছেলেটি উত্তর দেন হ্যাঁ। তখনও অব্দি ধারণা ছিল না যে উনি ওনার সিক্রেট সার্ভিস ওনাকে জয়েন করতে বলছেন। শুধু সিক্রেট সার্ভিস নয়, বাবাকে জয়েন করতে হয়েছিল সিক্রেট সার্ভিসের একটা বাহাদুর গ্রুপে। নরেন্দ্রবাবু জানবেন, বাহাদুর গ্রুপ হচ্ছে সুইসাইড স্কোয়াড, যারা এমন কিছু খবর দেওয়া নেওয়া এবং এমন কিছু কাজ করবেন যেগুলো আলটিমেটলি রিস্কি এবং ধরা পড়ে গেলে আইনের সাংঘাতিক ক্ষতি হয়। ওই সময় নেতাজি স্ট্রাগল করছিলেন, যেটা উনি বললেন যে ওই ধরনের দুর্বল মানসিকতার লোকেদের নিয়ে উনি চুজ করার বিশেষ সময় পাচ্ছিলেন। ফলে তাকে ট্রেনিং দেওয়া হয় এবং ওদেরকে বিভিন্ন কাজে পাঠানো হয়। সুইসাইড স্কোয়াড বলতে আমি বলে রাখছি, তখনকার কালে সুইসাইড স্কোয়াডের চেহারা কিরকম ছিল। বাবা বলতেন যে হাঁটুরতে একটা ব্যান্ড দিয়ে হাঁটুর পিছন দিকে একটা ক্যাপসুল থাকতো, পটাশিয়াম সাইনাইডের ক্যাপসুল, যেটা নিয়ে মুখে রাখতে হতো ধরা পড়ার সম্ভাবনা এলে, এবং তারপরে চোয়ালে ঘুষি মেরে সেটাকে ভাঙতে হতো, কারণ ভুল করে যাতে ভেঙে গিয়ে মৃত্যু না হয় ওই জন্য খোলটা খুব শক্ত। তো এইরকম একটা যে কাজ পেয়ে এবং উনি এর মাঝখানে অনেকগুলো সেরকম খুব মানে ঝুঁকিপূর্ণ কাজ করেছিলেন এবং সাকসেসফুলও হয়েছিলেন। এবং বাবার সামহাও একটা ভাগ্যচক্র ছিল, যেখানে উনি চট করে ওনার গায়ে মানে গুলি লাগতো খুব কম। বাবার পায়ে একটা বোমের স্প্লিন্টারের ক্ষত ছিল গভীর, আমরা চিরকালই দেখেছি। কিন্তু ওর বন্ধুরা তখন বলতেন, যাদেরকে আমিও দু একজন ছোটবেলায় মিট করেছি, দু একজনকে, যারা বলতেন যে তোর বাবা হচ্ছে জমের অরুচি, এই নামটা লেগে গিয়েছিল। যে ট্রেঞ্চ থেকে মাথা দুম করে তুলে ফেলতো, যেখানে নিয়ম হচ্ছে বেনেটের মাথায় হেলমেট রেখে সেটাকে আস্তে করে তুলে দেখা উল্টো দিক থেকে গুলি আসছে কিনা। যদি দেখা যায় গুলি আসছে তাহলে হেলমেটটা নামিয়ে রেখে সুবিধা মতো জায়গা দিয়ে দেখা। বাবা হেলমেট ছাড়া মাথাটাই তুলে দিত এবং অবভিয়াসলি গুলি আসতো এবং সেটাও কানের পাশ দিয়ে বেরিয়ে। এরকম আরো বেশ কিছু ঘটনা আছে। তো এইরকম মানুষটাকে বহু জিনিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, বহু এর মধ্যে দিয়ে, এবং নেতাজির সঙ্গে ইন্টারাকশন, পার্সোনাল ইন্টারাকশন অনেকবারের হয়েছে। নেতাজি ওনাকে একটা চিঠিও দিয়েছিলেন এই কথা বলে যে আপনার যদি ভাগ্য সদয় হয় কলকাতায় ফিরে যাবেন। নেতাজি অনেক কিছুই জানতে পারতেন, যেগুলো নিয়ে পরে কথা বলবো। কিছু শক্তি ছিল। তাহলে এই চিঠিটা আমি একটা চিঠি দিচ্ছি, উপরে মেজদা লেখা একটা খামে আমাদের ভবানীপুরের বাড়িতে পৌঁছে দেবে। মেজদা হচ্ছেন আমাদের শরৎচন্দ্র বসু। আলটিমেটলি সেটা হয়নি। 4 বছরের এই ভয়ঙ্কর যুদ্ধ এবং অ্যাটম বোম পড়া এবং সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া, আইনের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার জাপান থেকে ফুড এন্ড অ্যামিনিশন সবকিছু হওয়ার পরে তারা আর লড়াই করতে এগোতে পারেননি, ধরা পড়ে যান মিত্র শক্তির হাতে। 2 বছর মানে ওখান থেকে ঝিকরগাছা থেকে মুলতান, এরকম বন্দি শিবির থেকে ফাইনালি লাল কেল্লায় তাকে বন্দি রাখা হয় 2 বছর এবং অকথ্য অত্যাচার করা। এবং ওনারও মৃত্যু প্রায় নিশ্চিত ছিল। 47 সালে যখন এই মুভমেন্ট শুরু হয়েছে,
নেভাল মুভমেন্টের সঙ্গে, সেই সময় বাধ্য হয়ে তাকে ছাড়তে হয়। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে খবর ছিল উনি বেঁচে নেই। আবার জানা গেল বেঁচে আছেন, কিন্তু ফাঁসির অপেক্ষায়। তারপরে জানা গেল যে উনি মুক্ত হয়েছেন। এরপর থেকে ফিরে আসেন এবং খুবই কষ্টে জীবন কাটাতে হয়, কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট কোনোভাবেই এক্স আইনের কাউকে কোনো ডিফেন্সের কোনো পুলিশ ওয়ার্কে জয়েন করতে দেয়নি। সেসব চিঠি, সেখানকার অ্যাপ্লিকেশন করা চিঠি আমার কাছে এখনো আছে, যেগুলোর কোনো রিটার্ন আসেনি। অত্যন্ত কষ্ট করে আমাদেরকে বড় করেছিলেন, তারও শেষ বয়সটা একটা মাঝামাঝি বয়সে খুব কষ্ট করে কাটে, এবং আমরা তাকে 2008 সালের 8ই মে হারাই, 86 বছর বয়সে। তো খুব সংক্ষেপে বললে এটাই ওনার একটা মানে জীবনের কথা। তো ওনাদের পরে আরো ডিটেইলে তো আরো অনেক রকম আলোচনা, হ্যাঁ অনেক কথা তো আসবে। তো যেটা বলছিলাম যে 1943 সালের 21শে অক্টোবর যে আজাদ হিন্দ গভর্নমেন্ট তৈরি হলো, সেই বিষয়ে কিছু নেতাজি পরিকল্পনা এবং কিভাবে কি হলো এই সম্বন্ধে যদি একটুখানি বলেন। দেখুন, নেতাজি সিঙ্গাপুরে পৌঁছেছিলেন 2 জুলাই 1943। তারপর 21শে অক্টোবর উনি প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ এটা ফর্ম করলেন এত অল্প সময়ের মধ্যে। এই যেদিন এই গভর্নমেন্টের উনি অ্যানাউন্স করলেন, তার আগের দিন একটা প্রেস কনফারেন্স হয়, সেটা ওই একই জায়গায়, অর্থাৎ ক্যাথে সিনেমা হল সিঙ্গাপুরে। প্রায় 500 ডেলিগেট, এটা নেতাজির নিজের কথায় যে প্রায় 500 ডেলিগেট ইনক্লুডিং ওয়ার্ল্ড প্রেস উপস্থিত ছিল। আমি ওনাকে কোট করছি, আমি বললাম আগামীকালই আজাদ হিন্দ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে। আমার এই কথা শুনে তখন সকলের মুখের দিকে তাকিয়ে আমার হাসি পাচ্ছিল। তারা সকলেই ভাবছিল এত তাড়াতাড়ি কি করে সম্ভব। আমি সকলকে তারপর জিজ্ঞাসা করলাম, তোমাদের কিছু বলবার আছে কিনা। আমি 3 বার জিজ্ঞাসা করলাম। একমাত্র সবচেয়ে বৃদ্ধ যিনি ছিলেন তিনি আমাকে একটা প্রশ্ন করলেন, ইয়োর এক্সেলেন্সি, shall your government be democratic? আমি বললাম, yes, in one sense it is democratic, but could you point out in the world, is there any government which is democratic in the true sense? বললাম হ্যাঁ, তবে আপনাকে জিজ্ঞাসা করছি, কমপ্লিট আনঅ্যালয়েড ডেমোক্রেটিক গভর্নমেন্ট পৃথিবীতে আছে কি? ভদ্রলোক আর কিছু না বলে বসে পড়লেন। প্রথম দিনেই আমি বুঝিয়ে দিলাম এবং ওনারাও বুঝে গেলেন যে আমি কি বজ্র দিয়ে তৈরি, অর্থাৎ কোনো অবস্থাতেই আমি নত হব না। আর সকলে অবাক হলো আরো, যে মাত্র 1 রাতের সময় নিয়ে আমি বলে দিলাম আগামীকাল গভর্নমেন্ট ফর্ম হবে। মিনিট খানেক সবাই চুপ করেছিল, তারপর হইহুল্লোড় করে উঠল। পরের দিন কাগজে ফলাও করে অনেক কিছু লেখা হলো, কিন্তু তার মধ্যে কোনো ব্যঙ্গ বিদ্রুপ কিচ্ছু ছিল না, এটাকে অ্যাপ্রিসিয়েটই করা হয়েছিল। এই প্রসঙ্গে আমি দুটো কথা বলি, উনি যেটা বলেছেন সেই কনফারেন্সে প্রেক্ষিতে, তাতে আমাদের দুটো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এক, এখানে যেটা মানে প্রচার করা হয়েছিল বা হয়েছে তারপরেও, যে জাপানিদের সাথে তার সম্পর্ক কি, জাপানিরা তাকে কন্ট্রোল করত ইত্যাদি। আর 2 নম্বর ওনার বিবাহ বিষয়। উনি বলছেন সিঙ্গাপুর কনফারেন্সে একজন আমায় জিজ্ঞাসা করলো, আপনি বিবাহ করেন নাই কেন? আমি তাকে উত্তর দিলাম আমার বিবাহ হয়ে গেছে। তা উনি অবাক হলেন, সে কি? আমি তখন তার মুখের দিকে তাকিয়ে বুঝলাম এবং পরিষ্কার করে দিলাম, হ্যাঁ আমার বিবাহ হয়ে গেছে ভারতবর্ষের সঙ্গে। তখন জাপানি ছেলে মেয়েদের একটা উৎসব চলছিল, তারা আমাকে ইনভাইট করেছিল, যদিও আমি যেতে না পারার একটা মেসেজ দিলাম। আমি লিখলাম, যদিও আমার নিজের ছেলে মেয়ে কেউ নেই,
কিন্তু তোমাদের আমি খুব ভালোবাসি, অল্প বয়সের ছেলে মেয়েদের আমি খুব ভালোবাসি এবং তারা আমার খুব প্রিয়। তাহলে এইটুক মেসেজের মধ্যে থেকে আমরা কিন্তু অনেকগুলো উত্তর পেয়ে যাই। 2 নম্বর, উনি জাপানিদের সঙ্গে একটা ঘটনার কথা বলেছেন যে একজন জাপানি জেনারেল টোগোকে ওনার সম্বন্ধে, নেতাজি সম্বন্ধে নালিশ করে। জেনারেল টোগো কত বড় মাপের মানুষ ছিল তোমরা হয়তো সবাই জানো না। ওই ভদ্রলোক, ওই জেনারেলের নালিশ হলো আমি ওনাকে ধাক্কা পর্যন্ত দিয়েছি, কাজেই উনি আমাকে সহ্য করবেন না। টোগো তাকে বলে তোমার ভাগ্য ভালো যে তোমাকে উনি শুট করে দেননি, সুপ্রিমার সামনে তোমার এত সাহস। নেক্সট ডেতে জেনারেল টোগোর অর্ডারে সেই ভদ্রলোক আমার কাছে এসে ক্ষমা চায়, সেই জেনারেল। সেই সময় জাপানিজ ফরেন অফিসার, ইন্টেলিজেন্স অফিসারের প্রায় অর্ধেক অফিসার ব্রিটিশ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। সেটা আমিও জানতাম, জেনারেল টোগো জানতো। জেনারেল টোগোকে এটা যখন বললাম তিনি নিজে বললেন আমি সবই জানি। জেনারেল টোগো অত্যন্ত ধীর স্থির তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন। ওর মতো জাপানিজ আমি খুব কমই দেখেছি, কিন্তু তখন ওনার আর বিশেষ কিছু করার ছিল না। এক সময় জাপানিজ এম্পায়ার সম্রাট হিরোহিতো নিজের ইম্পেরিয়াল তরবারি আমাকে অর্থাৎ নেতাজিকে দিতে চেয়েছিলেন। আমি সম্মানের সঙ্গে, অত্যন্ত নম্রতার সঙ্গে তাকে বললাম এখন নেব না, সময় হলে নেব। সম্রাট তরবারিটা রেখে দিয়ে আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরলেন। কাজে জাপানিরা ওনাকে কিভাবে সম্মান করতেন, ওনারকে কতটা মর্যাদা দিয়েছেন, ভারতবর্ষের ভেতরে কমিউনিস্টরা বা অন্যান্য দল যে যাই প্রচার করুক না কেন, এইটুকুর মধ্যে থেকে এর উত্তর পাওয়া যায়। আর আগে যেটুক বললাম তাতে ওনার বিবাহ ইত্যাদি ব্যাপারে উত্তর পাওয়া যায়। এই 21শে অক্টোবরের ব্যাপারে আমি এইটুকুই আপনাকে বললাম। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের জানালেন। তো আমি আরেকটুখানি ডিপে যেতে চাই। এই যে কমিউনিস্টরা প্রচার করেছিল যে নেতাজি আসছেন জাপানিদের নিয়ে, আমাদের আরেকটা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা হবে ভারতবর্ষে, এবং এমনকি এত নিচে নেমে গেছিল ওনাকে তোজোর কুকুরও বলা হয়েছিল। তো এইটার নেতাজির মুখ থেকে তো আমরা শুনলাম নেতাজির নিজস্ব বক্তব্য। তো এরকম কোনো ঘটনা আছে কি যার থেকে আরেকটা প্রমাণ পাওয়া যায় যে জাপানিরাও নেতাজিকে আরো মানে জেনারেল জাপানিজ আমি বলছি সৈন্যরা নেতাজিকে কিভাবে দেখতো, এবং ভারতবর্ষের সঙ্গে আজাদ হিন্দের এই যে সংগ্রামটা তারা কিভাবে দেখতো, জাপানি জেনারেলরা বা জাপানি সোলজাররা তাদের আজাদ হিন্দের সঙ্গে সম্পর্কটা কেমন ছিল, যদি একটুখানি আলোকপাত করেন। না, আমি যেটা বললাম যে নিচের দিকের অফিসারদের মধ্যে একদল যারা ব্রিটিশের সাথে অলরেডি হাত মিলিয়েছে, তাদের কথা ছেড়ে দিলে পরে আমি উপরের দিকে বলছি, আপনি যদি সম্রাট থেকে আরম্ভ করেন জেনারেল তোজো বা উপরের দিকে যা জেনারেল ছিল তারা অত্যন্ত অনুগত ছিল নেতাজির সম্বন্ধে। তাদের চিন্তা ভাবনা একেবারে অন্য ছিল। তারা ওনাকে শুধু মান্য দিত না, তার বক্তব্যটা শুনতো এবং সেইভাবেই কাজ করেছে। এটা তো পরিষ্কার, এটা তো পরে সমস্ত তথ্য থেকে এটা উঠে আসে। আর একটা যেটা আপনি আগেই বললেন নেতাজির বিবাহের ব্যাপারে, উনি তো নিজেই খোলাসা করে বলেছেন। তাহলে এমিলি স্যাঙ্কেল কোথা থেকে এসে হাজির হলেন, এটা সম্বন্ধে আপনার কি মত? এবং শুভেন্দুদার কাছেও শুনবো যে এই এমিলি স্যাঙ্কেল এবং অনিতা প্রাপ এই যে ঘটনাগুলো, এই যে চরিত্রগুলোকে সামনে আনা হয়েছে, এটা কি ষড়যন্ত্র করে আনা হয়েছে নাকি যা ঘটেছে একটু যদি বলেন। এগুলো সিম্পল এক কথায় বলা যায় প্ল্যান্টেড ষড়যন্ত্রের একটা অংশ। টোটাল যে কনস্পিরেসি হয়েছে নেতাজির এগেনস্টে, এটা তার একটা অংশ, এবং তাতে আনফরচুনেটলি ওনার বাড়ির লোকও এতে জয়েন করেছে।
হ্যাঁ, শুভেন্দু বাবু আপনি কিছু বলবেন এটা নিয়ে? হ্যাঁ, এটা একেবারেই ঠিক কথা। ওনার চরিত্রটা তখন ভারতে এতই পপুলার যে কোনোভাবে ওকে মেলাইন করার চেষ্টার একটা অংশ এটা। দুই, যদি আপনি খেয়াল করে দেখবেন সেই যুগে যে কোনো বিপ্লবী তারা বিয়ে করতেন না এমনিতেই। তার কারণটা হলো যে মুহূর্তে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তাদের ফ্যামিলিকে টর্চার করা হয়, তাদের উপরে অত্যাচার করা হয় আসল লোকটিকে ধরে আনার জন্য। আপনি এমিলি সেঙ্কেলের সঙ্গে টর্চার তো ছেড়ে দিন, কেউ গিয়ে প্রশ্ন করেছে এমন কোনো জিনিস কখনো দেখবেন না। তিনি আরামসে রইলেন। এ থেকেই তো বোঝা যায় যে মিথ্যাটা কতখানি। দুই, একটি চিঠি যেটা কোথা থেকে কিভাবে লেখা জানা নেই, বেশ করে ওই ফ্যামিলি এই বিয়েটাকে মান্যতা দিতে চায়। খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য যদি আমরা ঘাঁটি, আজকেও তার তথাকথিত মেয়ে অনিতা বেঁচে আছেন। তাকে যতবার বলা হয় যে তাহলে আপনি এতই যদি বলতে থাকেন তাহলে আপনি একটা ব্লাড দিয়ে আপনার পরিবারের সঙ্গে জেনেটিক মিলটা দেখে নিন না, তিনি কিছুতেই রাজি হন না। তো তাতে তো বোঝাই যায় যে জিনিসটাকে আটকাওয়ার চেষ্টা চলছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস একটু ফিরে যাই। রণেন্দ্রবাবুকে আপনি একটা প্রশ্ন করেছিলেন জাপানিটা কিভাবে দেখতো ভারতীয়দেরকে। একটা জায়গায় বাবা লিখছেন যে টোজো নিজেও একটা সময় প্রথম দিকে তো নেতাজিকে একটুখানি অ্যাকসেপ্ট করছিলেন না, কিন্তু আফটার সাম টাইম তারা স্বীকার করেন যে এই যে ব্যাকগ্রাউন্ড নেতাজির, যিনি কিনা কোনো মিলিটারি, কোনো একটা সিভিলিয়ান মানুষ, তিনি এই পরিমাণ ওয়ার স্ট্র্যাটেজি নিয়ে এলেন কোথা থেকে? আমরা একটা যোদ্ধা জাত, আমরাও যেটা ভাবতে পারি না। নেতাজির মতো মানুষ, ওনারা চান্দা বোস বলে ভীষণভাবে ইয়ে করতেন। সুভাষচন্দ্র বোসটা বলার আগে চান্দা বোস হিসেবে পপুলার ছিল। কোথা থেকে এলো এই সম্মান? ওদের কাছে সাংঘাতিক ভাবে ছিল। আজও পুরোনো কালের লোক খুঁজে পেলে দেখবেন তারা চান্দা বোসকে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলে, যদিও নতুন জেনারেশন হয়তো মনে রাখে না। আরো অনেক রহস্যপূর্ণ ব্যাপার আছে, প্রশ্নের উত্তর দেওয়া এখনো অব্দি পরিষ্কার যায়নি তেমন ব্যাপার আছে, সেগুলো কথায় আসবে। হ্যাঁ, তো আর বিয়ের ব্যাপারটা কমপ্লিটলি ফলস। হ্যাঁ, সেটা তো আমরা জানতে পারছি এখন। তো আরেকটা যেটা বিষয়টা আমরা টাচ করলাম যে 45 সালের যে অগাস্ট মাসের যে প্লেন ক্র্যাশটা সম্বন্ধে হয়তো নেতাজি কোনো ইঙ্গিত দিয়ে গেছেন যেটা পরিকল্পিত ব্যাপার, এবং সেই সময় বোধহয় আমি জানি না পবিত্র মোহন বাবুকে হয়তো উনি বলেছিলেন আবার দেখা হবে, নতুন ভারতে ফিরে গিয়ে দেখা হবে, এরকম একটা কিছু বলেছিলেন। তো এই প্লেন ক্র্যাশটার সম্বন্ধে যদি একটু আপনারা একটু আলোকপাত করেন দুজনেই। রবীন্দ্র বাবু, 1944-এ যখন সাবমেরিন করে একটা টিমকে বাবার সাথে পাঠানো হয়, তখন উনি বলেছিলেন যে ভারতবর্ষে আমরা আবার মিট করব, এই কথাটা উনি বলেছিলেন। এছাড়া পরবর্তীকালে যেটা অনেক তথ্যেই উঠে এসছে, যে উনি চলে গেছিলেন মাঞ্চুরিয়া তখন জাপানের অধীনে ছিল, এবং জাপান ওয়েট করছিল যে কখন রাশিয়া এসে মাঞ্চুরিয়াটা দখল করবে। অর্থাৎ কোনো অবস্থাতে ব্রিটিশ আমেরিকার দখলে ওটা যাবে না। রাশিয়া দখল করার পরেই জাপান সারেন্ডার করে, এবং যাতে নেতাজি খুব সহজে সোভিয়েত রাশিয়ার মধ্যে চলে যেতে পেরেছিলেন। দ্যাট ওয়াজ দ্য স্কিম। এটা তো এখন এস্টাবলিশ, এখন গায়ের জোরে কেউ না করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা অনেক তথ্য থেকেই এটা উঠে এসছে।